This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আমার বসন্ত কাটে খাদ্যের শাড়িতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। রবীন্দ্রনাথের প্রতি কবিতায় সুকান্ত লিখে গেছিলেন, জানেন তো? এই লাইনগুলো আজকে হঠাৎ করে খুব সত্যি হয়ে যাবে না তো? সংশয় জাগছে, শঙ্কাও জাগছে। দেখুন, 1963 সালের ওই উত্তরায়ণ সিনেমায় সাইরেন বেজে ওঠা, তারপর বোমা পড়ার দৃশ্যটা তো দেখলেন। এরকমই তো ঘটে। আসল ঘটনাটা অবশ্য ঘটেছিল ছবিটা মুক্তি পাওয়ার সেই 20 বছর আগে। জাপান 1942 সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর দখল করেছিল, তারপর মার্চে বার্মা। 42-এর শেষ দিকে তারা চট্টগ্রামে বোমা ফেলে, আর ডিসেম্বরের 20 থেকে 28 তারিখের মধ্যে কলকাতায় একাধিকবার বোমা বর্ষণ হয়। টালা ট্যাঙ্ক, খিদিরপুর ডক, এগুলি সব টার্গেট ছিল। ব্রিটিশের দাবি ছিল কোনো সামরিক বা বাণিজ্যিক পরিকাঠামোর ক্ষতি হয়নি, যদিও ব্রিটিশ সরকার দাবি করে কয়েকজন সাধারণ মানুষ মারা গেছিলেন। কিন্তু সেই কথাটা যেটা ছোটোবেলার থেকে যারা কখনো যুদ্ধটা সেইভাবে দেখিনি, তারাও মুখে মুখে জেনে এসছি। সারেগামা পাধানি, বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপ রে বাপ। 1943 থেকে যুদ্ধের গতি ঘুরতে শুরু করে। 45-এ যুদ্ধটাই শেষ হয়ে যায়। আর তারপর 1.5 দশক কলকাতা ওই কারখানা ছাড়া আর কোথাও তো সাইরেন বাজতে দেখেনি, তাই না? 1962 সালে ওই চীন যুদ্ধের সময় আবার সাইরেন বেজেছিল। যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। 65-তে ভারত পাক যুদ্ধে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের দিক থেকে পশ্চিমবঙ্গে হামলা শুরু হয়। কলাইকুণ্ডে এয়ারবেস ছিল টার্গেট। লোধাশুলির জঙ্গলের ওপর ডগ ফাইট হয়েছিল বলে সাধারণ মানুষ বলেন। পাকিস্তানের দুটো বিমান ধ্বংস করা হয়, কিন্তু কলকাতা আক্রান্ত হয়নি। 1971-এ ফের একবার সাইরেন বাজে, মক ড্রিল। এলাকায় সমস্ত মানুষজন তারা রাত পাহারা শুরু করেছিলেন। আর তারপর আর কোনো কিছু নেই, কারণ তারপর আর যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়নি, সাইরেনও বাজেনি। ওই নচিকেতা চক্রবর্তীর নীলাঞ্জনা গানে 9টার সাইরেন বলে উল্লেখটা আছে, সেটাও তো ওই কারখানার ভোঁ। কিন্তু সেই গানও তো সে 1995 সালে গাওয়া, 30 বছর আগে। তখন কারখানায় নিয়মিত সাইরেন বাজতো। এখন কলকাতায় কারখানায় সাইরেন খুব একটা শুনেছেন নাকি ইদানিংকালে? সে যাকি, সেটা অন্য বিতর্কের বিষয়। কিন্তু যুদ্ধের সাইরেন সেটা জাস্ট ভুলে যান। শেষ বেজেছে তার মানে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে। আর এখন রঙিন যুগ পেরিয়ে আমরা ডিজিটাল এরা। এখন আবার 1971-এর সাইরেনগুলোর খোঁজ পড়েছে। কী অবস্থায় রয়েছে সাইরেনগুলো সবাই খুঁজছে। খোঁজ নিয়েছে TV9 বাংলাও। 1971 সালের পর সাইরেন বাজার প্রয়োজন ফুরিয়ে যায়। যন্ত্রগুলি অবহেলার শিকার হতে থাকে। IPS সৌমেন মিত্র কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর সাইরেনগুলির খোঁজ নেন। 2021 সালেই লালবাজারের পুরনো কন্ট্রোল রুম থেকে সাইরেন বাজানো হয়। 2022 সালে বরতলা থানার ছাদে পরিত্যক্ত সাইরেন যন্ত্র পাওয়া যায়। ওসি দেবাশিস দত্ত সেটা মেরামতির বন্দোবস্ত করেন। আরো একটি অদ্ভুত জিনিস আমরা এখানে পাই, সে ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই কিছুটা দূরেই আমরা দেখি একটি ভাঙাচোরা যন্ত্রের মতন কিছু একটা আছে ওখানে। সাইরেনের আওয়াজটা বেসিক্যালি এত জোরে প্রপেলড হয় মেশিনটা, সে হাওয়া কেটে সাইরেনের আওয়াজটা বেরোয়। সেই থানার উপরে সেই একটি সাইরেন লাগানো ছিল।
কলকাতার একমাত্র ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা পুলিশের সবকটি থানায় যে এয়ার রেড সাইরেন থাকতো, অর্থাৎ যখন জাপানি কোনো যুদ্ধ বিমান আক্রমণ করতে আসতো তখন মানুষকে সতর্ক করার জন্য পুলিশের তরফ থেকে যে সাইরেন বাজানো হতো সেই যন্ত্র ঠিক করতে পারেন, তার সঙ্গে আমরা রয়েছি। বড়বাবু দেবাশিস দত্ত স্যার ছিলেন, উনি বললেন আমাকে একদিন যে আমি স্যারকে বললাম, স্যার এটা চালু করে দেবো। তো স্যার আমাকে বললো, তো তুমি কি পারবে? আমি বললাম, হ্যাঁ স্যার পারবো। আমি 6 দিনের প্রচেষ্টায় খুলে আবার ঠিকঠাক করে দিন 15-এর মধ্যে চালু করে, মানে লজিক প্রোগ্রাম কন্ট্রোলার লাগিয়েছি, পিএলসি লাগিয়ে ওটাকে যেন ম্যান অপারেট না হয়, অটোমেটিক চলে। এখন বিগত 2 বছর ধরে সকাল 9টার সময় রোজই বাজে এটা। মুচিপাড়া থানার সাইরেনও সারিয়েছেন সিদ্ধেশ্বর দত্ত। আর কোন কোন থানায় সাইরেন রয়েছে জানেন সাইরেন মিস্ত্রি। HOVAC এই 8টা থানা দিয়ে এইটা লেখা আছে, তার মধ্যেই আছে। নারকোলডাঙ্গা থানায় আছে, চলে না কিছু, সব ডেট। শহরের গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলোতেও রয়েছে সাইরেন যন্ত্র, যেমন মহাজাতি সদন। আমি এই মুহূর্তে রয়েছি মহাজাতি সদনের ছাদের ওপর এবং আমার পাশে এই যে বৈদ্যুতিন যন্ত্রটি দেখা যাচ্ছে এটাই সেই এয়ার রেড সাইরেন, যার যান্ত্রিক নাম ঠিক এই যে যন্ত্র তার উপর লেখা রয়েছে। অব্যবহারের জন্য সেটা অনেকটা অস্পষ্ট হয়েছে, কিন্তু আমি এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক মোটর সাইরেন, যেটি তৈরি করেছে দ্য ইন্ডিয়া ইলেকট্রিক ওয়ার্কস নামে কলকাতার একটি সংস্থা। ছবিতেই বোঝা যাচ্ছে যে যন্ত্রটা এখন যা পরিস্থিতি তা সম্পূর্ণভাবেই অকেজ, কিন্তু এই যন্ত্রের মাধ্যমেই 1971-এর যুদ্ধের সময় যখন কোনো যুদ্ধবিমান কলকাতা বা সংলগ্ন আকাশে উড়ে বেড়াতো বা আসার কোনো খবর আসতো তখন তার মাধ্যমে সংকেত পাঠানো হতো এবং এখান থেকেই সেই বিভিন্ন ধরনের সাইরেন বাজানো হতো, যার মাধ্যমে এই সংলগ্ন এলাকার কলকাতার মানুষকে সতর্ক করে দেওয়া হতো যে একটা আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। সিদ্ধেশ্বর দত্ত হাতের নাগালেই রয়েছেন, ফলে সাইরেনগুলি ফের চালু করতে অসুবিধা হবে না। ডিজে শুনে অভ্যস্ত বাঙালি গানগুলিকে সাইরেনের শব্দের সঙ্গে মানিয়ে নিতে হবে। শুধু তাই নয়, সাইরেন পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নিতে হবে। চায়ের কাপের তুফান নয়, যুদ্ধ পরিস্থিতি এখন ঘরের দুয়ারে। কি বাঙালি রেডি তো? মানে বুঝতে পারছেন, রাত পোহালেই সাইরেন দিবস। আর তাই জানতে ইচ্ছে করছে তো যে সাইরেনটা এলো কোত্থেকে। 1799 সালে এই সাইরেনটা তৈরি করেছিলেন একজন ফরাসি ইঞ্জিনিয়ার জন রবিনসন। কিন্তু তার থেকেও বড় কথা, এর শুরু বা এর আদি উৎপত্তি সেটা তো অন্য একটা জায়গার থেকে, সেই ওডিসির যুগে। ইলিয়াড, ওডিসি, হোমারের মনে আছে তো, সেরকম ব্যাপার আর কি। তখন দুটো গ্রিক শব্দ সাইরো আর এইরা, এই দুটো মিলিয়ে সাইরেন তৈরি হয়েছিল। কিন্তু আসলে একটা অদ্ভুত মৎস্যকন্যা টাইপসকে বলা হতো, ওডিসিতে উল্লেখ আছে জানেন তো, সাইরেন। এবং এরা নাকি অদ্ভুত একটা সুরেলা সুরে ডাকতো, আর সেই ডাক শুনে কোনো নাবিকের কানে গেলে তারা জাহাজ নিয়ে, সেই বলে না কোথাও গিয়ে আগে শোনা যেত আমরা আলেয়া ডাকছে, এই সেরকম আর কি, সে অদ্ভুতভাবে সেই দিকে চলে যেত এবং গিয়ে আলটিমেটলি এমন একটা পাথুরের জমিতে গিয়ে পড়তো, চূর্ণ বিচূর্ণ হয়ে জাহাজ ভেঙে যেত। মানে অত্যন্ত বিপজ্জনক সমুদ্র কন্যা। সেই থেকেই এই সাইরেনটা একটা বিপদের একটা বার্তা হিসেবে ছুটে আসে। সেই জন্য বলছি, কালকে আবার যখন সাইরেন দিবস, তার মানে আবার একটা বিপদের ডাক। আর বিপদের ডাক যখন, আমরা রেডি তো? রেডি তো হতেই হবে। অনেকে জিজ্ঞেস করছেন জানেন তো, যে কখন কটার সময় এটা হবে। বিপদ কি বলে কয়ে আসে? কালকে ওই ডাকটা কোনো আগের থেকে বলে কয়ে কিছু আসবে না, হঠাৎ আসবে। আর তখনই আমাদের সেই বিপদ সংকেত মেনে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে হবে। দেখুন, এক ডাকে লাখ লাখ বাঙালিকে আমরা রাত দখল করতে দেখেছিলাম, দেখিনি? যদি 2024-এ এরকমভাবে আমরা রাস্তায় নেমে দেখাতে পারি, তাহলে 2025-এ যুদ্ধ পরিস্থিতিতেও লড়ে যেতে পারবো, এই বিশ্বাসটা আমাদের আছে। লকডাউনের ধাক্কা সামলাতে পারলে ব্ল্যাকআউটের বিধিও আমরা মেনে চলতে পারবো। সে সময় কম বেঁধে মেনেছি নাকি আমরা? 2020 সালে করোনার সংক্রমণ হঠাৎ ছড়িয়ে পড়া, যেটা জীবনে কোনোদিন ভাবিনি, আপনি আমি কেউ ভাবিনি। নিজেদের এরকম দরজা বন্ধ করে রাখা, তৈরি ছিলাম না তো আমরা কেউ, গোটা বিশ্ব তৈরি ছিল না। কিন্তু লকডাউনের সঙ্গে সব থেকে ভালো তো মানিয়ে নিয়েছিল ভারতবাসী। মাস্ক পরা, দূরত্ব বিধি বজায়, হাত ধোয়া,
সব তো আমরা একদম অক্ষরে অক্ষরে মেনে চলেছি, মাঝে মধ্যে থালা ঠালা পিটিয়েছি আর কি, কিন্তু পুরো ব্যাপারটা আমাদের মজ্জাগত হয়ে উঠেছিল, এটা অদ্ভুতভাবে অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা গোটা পরিস্থিতির সঙ্গে। সেটাও কিন্তু বিপজ্জনক পরিস্থিতি ছিল। কালকেও তো তার মানে আমরা একটা বিপজ্জনক পরিস্থিতির মক ড্রিল বলছি, মানে মহড়া যখন, তখন আসল সময়েরও একটা সম্ভাবনা আছে, তার জন্যই তো প্রস্তুতি লাগে। দেখুন, আমরা 140 কোটি ভারতবাসী এই করোনা কালে স্থির থেকেছি, ধৈর্য ধরেছি। ইউরোপে, আমেরিকায় যখন গণবিক্ষোভ শুরু হয়েছে এই করোনার সময় লকডাউনে থাকতে থাকতে, এখানে হয়নি, টানা 100 দিন সম্পূর্ণ লকডাউন চলেছে। আর 2021 পর্যন্ত আংশিক লকডাউনের পরিস্থিতি ছিল। সেই চ্যালেঞ্জ যখন সামলে নিয়েছি, এই চ্যালেঞ্জটাও আমাদের সামলাতে হবে। এবং তার থেকেও বড় কথা কি জানেন, এই চ্যালেঞ্জটা কোভিড পরিস্থিতির থেকেও দীর্ঘস্থায়ী হতে পারে। তার জন্য তার মানে আমাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই জন্যই তো কালকের এই মক ড্রিল, বুঝে নেওয়া দরকার কি হচ্ছে, কি হতে চলেছে। জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের আকাল হবে, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক অসুবিধার সঙ্গে হয়তো মানিয়ে নিতে হবে। সর্বক্ষণ হয়তো আপৎকালীন পরিস্থিতি থাকবে না, তখন আমরা স্বাভাবিক জীবনে ফিরব, বাইরে বেরোবো, আবার কখনো সাইরেন হঠাৎ করে বেজে উঠবে, সব ছেড়ে লুকোবো। এই রুটিনটাই কালকের সিভিল ডিফেন্সের প্রশিক্ষণের মাধ্যমে দেশের 240টা জেলার 259টা জনপদের মানুষকে শেখানো হবে। মানে এতগুলো কথা বলে দিলাম, কি হবে, আকাল হবে, সবাই জিনিসপত্র মজুত করতে শুরু করুন, এত কিছু বলছি, মানে কি যুদ্ধ আসন্ন? দেখুন, ওভাবে ব্যাপারটা বলা যায় না, কিন্তু দুভাবে বিষয়টা দেখা যেতে পারে। এবং দুটোর মধ্যেই আপনাদের বুঝে নিতে হবে যে কেন এই মক ড্রিলটা, কেন হঠাৎ কালকে আমরা যুদ্ধ সংক্রান্ত মক ড্রিল করব। প্রথম বিষয়টা খুব পরিষ্কার, আমরা আসলে যুদ্ধের মধ্যেই রয়েছি, কিন্তু আমরা তা বুঝতে পারছি না। তাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে সরকার, বুঝিয়ে দিতে চাইছে, এই যে এত যুদ্ধ করছেন সবাই মিলে, তো ঝাঁপিয়ে পড়েছি তো আমরা, এবার যুদ্ধে নামবো, কেন হচ্ছে না, এখনো হচ্ছে না, আর কবে? জানেন যুদ্ধটা, আসল যুদ্ধটা কতটা কঠিন, সেটা কি জিনিস, কীরকম একটা কঠিন পরিস্থিতির সামনে আমাদের দাঁড় করিয়ে দেয় একটা যুদ্ধ। এই যে সাইরেন বাজলেই আলো নিভিয়ে ঘরে সেদিয়ে যেতে বলা হচ্ছে, সেটা ওই লোকজনের ইদানিং ঘুমটুম কম হচ্ছে বলে নয়, রাত জাগছেন বলে নয়, ঘুমানোর ব্যবস্থা না, এটা সোজা কথায় বুঝিয়ে দেওয়া, প্রাণ বাঁচানোর তাগিদে যে যেখানে পারেন, যার তলায় পারেন লুকিয়ে পড়ুন। বুঝুন, যুদ্ধ মানে শুধু প্রাণ নেওয়া নয়, প্রাণ বাঁচানোরও লড়াই। নিজের প্রাণ চাচা, আপন প্রাণ বাঁচা। আর দুই, বুঝিয়ে দেওয়া যে পুরোদস্তুর যুদ্ধের জন্য যখন 3টে বাহিনী প্রস্তুত, তখন কিন্তু সাধারণ মানুষ এখনো তৈরি নয়, তাই তাদেরও প্রস্তুতি দরকার। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, এই একটা ড্রিলেই কি আমরা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব, বা যুদ্ধ পরিস্থিতির জন্য একদম রেডি? একদম না। আমরা কিন্তু শিখে যাব কিছু কিছু জিনিস। কি শিখে যাব? শত্রুর বিমান বোমা ফেললে কিভাবে প্রাণ বাঁচাতে হয় একদিনে বুঝিয়ে যাব না। তা যদি হতো তাহলে গাজায় 40,000 লোক মরতো না। তাহলে ড্রিলটা হচ্ছে কেন? এটা আসলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটার একটা দ্বিমুখী চাপ রয়েছে। এক, দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত করা, চাপটা দিয়ে রাখা, যাতে তারা বুঝতে পারেন যে এরপর চাপের জীবন আসলে কীরকম চাপের জীবন হবে সেটা। ইসরায়েল যারা যুদ্ধের মধ্যেই জীবনযাপন করে, তাদের প্রত্যেক নাগরিক জীবনের 2 বছর করে সেনায় কাজ করে, আর ছুটিতে যে বাড়ি যখন যায় তখন এই সার্ভিস গানটা সঙ্গে নিয়ে যায়, তখন সে সেই বন্দুক দিয়ে নিজের এলাকা পাহারা দেয়। আমরা তো যুদ্ধ করি শুধু বাড়ির ভেতরে আর মনে মনে, আর অন্যের কাঁধে বন্দুক রেখে। নিজেরা আর কবে যুদ্ধের সামনে পড়লাম?
অন্তত এই প্রজন্ম তো পড়েনি। এবং সত্যি কথা বলতে কি, আমাদের বন্দুক ধরার সময়টাও তো এখনও আসেনি। ইদানিং যদিও চারপাশে প্রচুর বন্দুক টন্দুক পাওয়া যাচ্ছে, দুমদাম গুলি টুলিও চলছে আর কি, কিন্তু সেগুলোকে আমরা এখনো মাস হিসেবে ধরছি না। সেগুলো মাস হয়ে যাবে কবে তারও কোনো গ্যারান্টি নেই, সুতরাং তার জন্য হয়তো প্রস্তুতিটা দরকার। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, মানসিকভাবে আমাদের যুদ্ধ পরিস্থিতিতে বাস করার জন্য তৈরি থাকতে হবে। সে যুদ্ধটা বাইরের থেকে আসুক বা হয়তো দেশের ভেতর থেকেই আসতে পারে। আর দ্বিতীয়ত, যেটা বললাম, এটার দুদিকে চাপ, একটা ঘরের মানুষের জন্য চাপ, আর আরেকটা হয়তো ওই পাকিস্তানের মতো আমাদের শত্রু রাষ্ট্রের মধ্যে একটা মানসিক চাপ তৈরির প্রয়াস। দেখেছো ধাপে ধাপে কিভাবে ভারত নিজেদের সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলছে। এইবার যখন নিজেদের এই সাধারণ মানুষকে দিয়েও এরকম মক ড্রিল করে ফেললো, তাহলে আক্রমণটা শুরু হলো বলে এই চাপটা সামলানো কিন্তু, মানে মেরে দেওয়ার আগে মারবো করার চাপটা সে কত ভয়ঙ্কর সেটাও হয়তো শত্রুরা এখন টের পাচ্ছে। প্রত্যেক নাগরিকের একটা রেসপন্সিবিলিটি আছে। সেই নাগরিকের যদি ধরুন একটা এয়ার অ্যাটাক হলো অথবা কোনো মিসাইল অ্যাটাক হলো, তার কি করণীয় সেটা হচ্ছে এক। দ্বিতীয়ত, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের অ্যাক্টিভ হতে হবে। ধরুন লম্বা সাইরেন একটা বাজলে একরকম কোড, শর্ট 3 বার সাইরেন বাজলো তার একটা কোড। এবং বিশেষত এই যখন এয়ার অ্যাটাক অথবা মিসাইল অ্যাটাক হবে, মোর দ্যান সিভিল এরিয়া যেগুলো স্ট্র্যাটেজিক অ্যাসেট, আপনি দেখবেন যে নামগুলো পশ্চিমবাংলায় দিয়েছে, আমি অন্যান্য রাজ্যে যাচ্ছি না, সেগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। ফর এক্সাম্পল ফারাক্কা যদি বলুন, অথবা হাসিমারা বলুন এয়ারফোর্স স্টেশন, অথবা যেখানে আসানসোল, দুর্গাপুর, ওখানে আমাদের স্টিল প্লান্টস আছে, যে সব জায়গা, অথবা ताप विद्युत केंद्र যে সব জায়গাগুলো আছে। सिलीगुड़ी शहर में और इस एरिया के अंदर में भी बहुत सारे मॉल्स भी हैं। मॉल के अंदर में मान लीजिए लाइट्स अगर बंद करते हैं तो बहुत सारे वहाँ लोग होते हैं उस वक़्त, तो सभी को ऐसी मॉक ड्रिल्स के अंदर में हिस्सा लेना चाहिए कि सेफली उनको वहाँ से कैसे निकाला जाए। साथ ही साथ इस एरिया के अंदर में इम्पॉर्टेंट ब्रिजेज़ हैं, रेल ब्रिजेज़ हैं, उसके आसपास अगर कोई भी संदिग्ध व्यक्ति घूम रहा है तो सिविलियंस का बहुत बड़ा रोल बनता है कि सबसे पहले उनकी नज़र पड़नी चाहिए। और आशेपाशे जे नागरिकरा थाकबे এই লাইট অফ ক্র্যাশ ব্ল্যাকআউট বলে, ইমিডিয়েটলি যদি হঠাৎ রাডার ধরতে পারলো না, ওটা স্টেলথ বোম্বার ঢুকে গেল, তখন কি করণ, ইমিডিয়েটলি কত তাড়াতাড়ি আমরা অ্যাকশন নিতে পারি। এবং সেই সময় কোনো অ্যাম্বুলেন্স আসবে না, কেউ বাঁচাতে আসবে না, কোনো ফায়ার ব্রিগেড আসবে না। আমাদের নিজেদের নাগরিকদের কি কাজ, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের কি কাজ, এবং এনসিসি এবং প্রাক্তন যারা আমরা আছি, নিশ্চিতভাবে সরকার তাদেরও ইউজ করা দরকার। কাল রাজ্যের 23টা জেলার 31টা লোকেশনে মক ড্রিলটা হবে। সীমান্তবর্তী জেলাগুলোতে মক ড্রিলের জন্য তো মানে প্রস্তুত থাকার তো একটা বড় একটা ক্ষেত্র প্রস্তুত, তার একটা মানে তবুও আছে। কিন্তু সীমান্ত থেকে দূরের জেলাগুলোতেও ড্রিল কেন? তার মানে সব জেলাতেই ভারতের কিছু না কিছু স্ট্র্যাটেজিক অ্যাসেট রয়েছে, গুরুত্বপূর্ণ সম্পদ। স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আজ সব রাজ্যের স্বরাষ্ট্র সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র, বুঝতে পারছেন? বাংলা যখন বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজনীয়তা কেন্দ্র অনুভব করে, তার মানে আমাদের চারপাশের পরিস্থিতি কোনোভাবে খারাপ কি? আমাদের পাশেই কি শত্রু রয়েছে? কোথায় রয়েছে? একটু ভাবতে থাকুন। কিন্তু 7 দিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে বাংলাকে। তার মধ্যে অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপন, উদ্ধার কাজ, হাসপাতালে চিকিৎসা, এগুলো সব যুদ্ধকালীন পরিস্থিতির উপযুক্ত করে ফেলতে বলা হয়েছে। বাংলার খেয়াল করে দেখুন, 23টা জেলাতেই মক ড্রিল হবে, তবে 17টা জেলাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে সাইরেনগুলোকে সারিয়ে ব্যবহারের উপযুক্ত করতে বলা হয়েছে। বললাম সাইরেনগুলো দীর্ঘদিন বাজেনি, অবস্থা খারাপ। কলকাতা শহরের 95টা সাইরেন দ্রুত সারিয়ে ফেলা হবে। সেই জন্য রাজ্য জুড়ে 62টা স্যাটেলাইট ফোন রয়েছে, সেগুলোকে সব তৈরি রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যের সাথে সিভিল ডিফেন্সের যোগাযোগের
প্রধান মাধ্যম হবে এয়ারফোর্স। এয়ারফোর্সের মাধ্যমেই খবর আসবে সিভিল ডিফেন্সের কাছে, আর তারপর সিভিল ডিফেন্স থেকে অন্যান্য সর্বত্র সেই খবর পৌঁছে দেওয়া হবে, সেই মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেক জেলা ধরে ধরে কন্ট্রোল রুম তৈরি করার কথা বলা হয়েছে, সেগুলো সারাদিন সক্রিয় থাকবে। বর্ষার কথা মাথায় রেখে মে মাস থেকে এই রাজ্যে এই ধরনের কন্ট্রোল রুম চালু করে ফেলতে হবে। কালকে বাংলায় এই মক ড্রিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 59,000 প্রশিক্ষিত সিভিক ভলেন্টিয়ার, 7,200 আপদ মিত্র, 1500 স্থায়ী কর্মীকে মহড়ায় কাজে লাগাবে বিপর্যয় মোকাবিলা দপ্তর। বুঝতে পারছেন কতটা সাজরব, এবং আমি যে সংখ্যাগুলো বললাম এবং তারও বাইরে যে সময়কালটা বললাম, বুঝতে পারছেন কত একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে। তাহলে কি আমরা পুরোদস্তুর একটা যুদ্ধ পরিস্থিতি বা একটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছি? থেকে ওই বললাম যুদ্ধের মধ্যে আমরা অলরেডি ঢুকেই গেছি, আমরা এখনও বুঝতে পারছি না। নাগরিকদের মধ্যে এমন কি কেউ রয়েছেন যার মক ড্রিলের অভিজ্ঞতা রয়েছে? তাদের কাছ থেকে কিছু পারলে শিখে টিকে নিন। শিলিগুড়ির নিভুভূষণ দাস বয়স্ক মানুষ, 1965 সালে শত্রুর বিমান হানার থেকে বাঁচতে মক ড্রিল শিখেছিলেন, তখন তিনি স্কুলে পড়তেন। তবে এখানে গল্পে একটা মোচড় রয়েছে। নিভুভূষণ বাবু যখন স্কুলে মক ড্রিল করেছিলেন তখন তিনি পূর্ব পাকিস্তানের এক স্কুল ছাত্র। মক ড্রিল শিখেছিলেন পূর্ব পাকিস্তানের গ্রামে, যে গ্রাম ছিল ঢাকা শহরের খুব কাছে। নিভুভূষণ বাবু নিজের গ্রাম থেকে দেখেছিলেন ভারতীয় যুদ্ধ বিমান ঢাকা শহরে গিয়ে হামলা চালাচ্ছে। আপনি তো সেই সময় পূর্ব পাকিস্তানে ছিলেন, ভারতের সঙ্গে যুদ্ধ হচ্ছে, মানে ভারত তখন শত্রু দেশ। হ্যাঁ নিশ্চয়ই আমাদের শত্রু দেশ সেই সময় পরে আপনি ভারতে চলে আসেন। হ্যাঁ সেই সময়ে আমাদের বাড়ি যে ঢাকার কাছে গ্রামেই, আধা গ্রাম আর কি, তো ভারতীয় বিমান কিন্তু জঙ্গি বিমান কিন্তু ঢাকাতে অ্যাটাক করতে গিয়েছে, আমরা দেখেছি। তারপরে আবার ধাওয়াও হয়েছে, সেটাও দেখেছি। এবং যখন সিগন্যাল বাজতো আপনারা আমরা ট্রেনে চলে যেতাম। ভাবুন কত বছর পর সেই স্মৃতি ফিরছে, এবং তাও শত্রু বদলে গেছে, আপন দেশ বদলে গেছে। নিভূষণ বাবু 1980 সালে ভারতে চলে আসেন। তিনি পূর্ব পাকিস্তান দেখেছেন, স্বাধীন বাংলাদেশ দেখেছেন, মুজিবের হত্যা দেখেছেন, কিন্তু ভারতে বসে বাংলাদেশকে শত্রু হিসেবে দেখতে হবে কোনোদিন ভেবেছিলেন নাকি? হয়তো ভাবেননি। তবে বাংলাদেশকে বসবাসের উপযুক্ত মনে হলে তো আর ওই 80 সালে ভারতে চলে আসতেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ এবার তো আমাদেরও সেই সত্যের সামনে এনে দাঁড় করিয়ে দিল, যে সত্যটা আমরা সত্যি অনেকে শুনতে চাই না। বাংলাদেশ আমাদের আর বন্ধু নয়। বাংলাদেশের তরফ থেকেও আমাদের ওপর হামলার ভয় রয়েছে, পূর্ব সীমান্তে আতঙ্ক। সেজন্যই তো বাংলার সব জেলায় যুদ্ধের সাইরেন বাজবে কাল। সেই জন্যই তো প্রত্যেকটা জায়গায় প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে। 17টা জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে। ঘরের পাশে শত্রু নিয়ে থাকতে গেলে কি হয় সেটা কিন্তু এবার আমরা বুঝতে পারছি। সুতরাং এই নিয়ে কিছু কথা আজকে বলতেই হবে, যে কথাগুলো না বললেই না। দেখুন, একটা সময় নিয়মিত কলকারখানায় ভোঁ বাজত, বিভিন্ন ফ্যাক্টরির সাইরেন শোনা যেত, যার জন্য সেই সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন না, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ। আজকাল চিমনিও তো হাতে গোনা, সাইরেনও কানে কম আসে। অনভ্যস্ত বাঙালির জীবনে তাই হঠাৎ করেই এই সাইরেনের অনুপ্রবেশে অনেকগুলো প্রশ্ন উঠেছে। দেখুন, বারবার যে কথাগুলো বলছি তার মধ্যে সাইরেন আসছে। সাইরেন হঠাৎ করে আমাদের একটা নতুন শব্দ, যেরকম ওই কোভিডের সময় কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্সিং, এরকম সব বিভিন্ন শব্দ আমরা শুনতে পেয়েছিলাম, ঠিক সেরকম হঠাৎ করে এই একটা শব্দ আমাদের কত রকম ভাবনা চিন্তার সামনে এনে দাঁড় করে দিয়েছে বলুন তো। ভাবতে হচ্ছে তো, ভারত কি
ওই বাংলাদেশের দিক থেকেও আক্রমণের সম্ভাবনা দেখছে নাকি? কারণ দেশের পূর্ব সীমান্তের এই রাজ্যে পাকিস্তানের দিক থেকে হামলার চান্স কম। আশঙ্কা তৈরি হতে পারে তখনই যখন ওই পূর্ব সীমান্ত থেকে কোনো রকম আক্রমণের সম্ভাবনা তৈরি হবে সীমান্ত পারের দেশটা থেকে। সেজন্যই কি এ রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলায় যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলো তো বটেই, দক্ষিণবঙ্গে হুগলি বা পূর্ব বর্ধমানের যে জেলাগুলো কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিচ্ছে না, সেই জেলাগুলোতেও ড্রিলের নির্দেশিকা এসে পৌঁছেছে নবান্নে। তার মানে কি, সীমান্তের ওপার থেকে মিসাইল হামলা বা গোলাগুলি শুধু নয়, সীমান্ত পার করে বাংলাদেশের যুদ্ধবিমান পশ্চিমবঙ্গের আকাশ সীমায় ঢুকে পড়তে পারে, এমন সম্ভাবনাও কি দেখতে পাচ্ছে কেন্দ্র? দেখুন, ভাবতে বসলে যতই হাসি পাক, যতই মনে হোক আরে আরশোলাও আর পাখি, বাংলাদেশেরও আবার যুদ্ধবিমান, কিন্তু পরিস্থিতির বিচার করে ব্যাপারটাকে ঠাট্টা বলে আর ধরা যাচ্ছে না, জানেন তো। কারণ দেশভাগের ইতিহাস। মোহাম্মদ আলী জিন্নাহ ভেবেছিলেন ভাষা আলাদা হলেও যেহেতু ধর্মে মিল রয়েছে, যেহেতু এটা ওই তাদের কাছে এই ধর্মীয় ব্যাপারটা এটা বিরাট গুরুত্বপূর্ণ, ভেবে নিয়েছিলেন ওই ভৌগোলিক দূরত্ব যতই থাক ওটাকে অস্বীকার করেই পশ্চিম আর পূর্ব পাকিস্তান একজোট হয়ে থাকবে। জিন্নাহ যে ভুল ভেবেছিলেন তার প্রমাণ পাওয়া গেছিল 1971-এ। শুধুমাত্র ভাষার জন্য লড়াই করে ওই পাকিস্তানের খপ্পর থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন পদ্মাপাড়ের বাঙালিরা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ চাওয়া পাকিস্তানিদের ভুল প্রমাণ করে বাংলাদেশ তৈরি হয়েছিল। অবশ্যই তার পেছনে ভারতের মস্ত বড় অবদান ছিল, সে যাই হোক। কিন্তু এইবার বাংলাদেশ গঠনে ভারত তো সরাসরি জড়িয়ে পড়েছিল একটাই কারণে, একটাই বিশ্বাসে, বাংলাদেশ তৈরি হলে পূর্ব সীমান্তে একটা বন্ধু রাষ্ট্র পাবো আমরা। তাই পাকিস্তানের নাম গন্ধ মুছে 71-এর পর থেকে ফের ওপারের বাঙালিদের বন্ধু বলে ভাবতে শিখেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছাড়া নবান্নে কোনো নির্দেশিকা পাঠায়নি। কেন্দ্রের নির্দেশিকা কি বোঝাচ্ছে যে দুর্ভাগ্যের দিনটা এসেই গেল? পশ্চিমবঙ্গের 23টা জেলাকেই যখন মক ড্রিলের জন্য বাছা হয়েছে, তখন বোঝা যাচ্ছে গোটা বাংলাদেশই এখন আমাদের শত্রু বলে ধরতে হবে। এটা ভুলে গেলে চলবে না যে শুধু পশ্চিম প্রান্তে যে পাকিস্তান আমাদের শত্রু তা নয়, ধীরে ধীরে গত 4-6 মাসে আমরা দেখেছি পূর্ব প্রান্তে আমাদের পুরনো মিত্র বাংলাদেশও কিন্তু এখন ওই রাস্তা হাঁটটা শুরু করেছে। এটা তো আর ক্রিকেট ম্যাচ নয় যে ভারত পাকিস্তান 22 জন খেলা খেলবে স্টেডিয়ামে, আর কোটি কোটি মানুষ তারা ঘরে বসে ড্রয়িং রুমে বসে বা স্টেডিয়ামে উত্তেজনা উপভোগ করবেন। যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু নাগরিকদের দায়িত্ব ততটাই, যতটা সীমান্তে যে সেনাবাহিনীর মানুষরা লড়ছেন তাদের ততটা দায়িত্ব। বাংলাদেশ থ্রেট, কারণ বাংলাদেশও এখন পাকিস্তানের মতোই মৌলবাদের জুতোয় পা গলিয়েছে। মুসলিম বা হিন্দু নয়, বাংলাদেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর পরিচয় এখন ধর্মান্ধতা আর ধর্মনিরপেক্ষতায়। ধর্মবিশ্বাসটা একটা জিনিস, আর ধর্মান্ধতা সেটা আরও অন্যরকম একটা ভয়ঙ্কর জিনিস। এই ধর্মান্ধতার থেকেই তো মৌলবাদ তৈরি হয়, সেটা আবার আরেক জিনিস। বাংলাদেশকে এই মৌলবাদের রাস্তাতেই তো টেনে নিয়ে গেছে জামাত। একটা বছরও সময় লাগেনি। যে দেশে শেখ হাসিনা নামে একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, যে দেশের অন্যতম বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া, সে দেশের রাজধানী ঢাকায় নারী স্বাধীনতার বিরুদ্ধে সভা করেছে হেফাজতে ইসলাম। এক মহিলার আদলে পুতুল বানিয়ে প্রকাশ্য রাস্তায় তাকে ঝুলিয়ে সমর্থকদের বলা হয়েছে জুতো মারতে। হেফাজতের সদস্য সমর্থকরা সেই কুশপুতুলে জুতো বেড়েছে, থুতু চিটিয়েছে। কতটা গোঁড়ামি, কতটা অন্ধকার মনের মধ্যে ভিড় করে থাকলে এ কাজ করাটা যায় বলুন তো? মনে এক কথা কি জানেন, বাংলাদেশে হেফাজতে ইসলামের সভাটা যেখানটায় ছিল, ঢাকার সেই সোহরাওয়ার্দী উদ্যানেই 1971-এর মার্চ মাসে জনসভা করেছিলেন শেখ মুজিবুর রহমান। ওই মাঠেই 71-এর 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে সারেন্ডার করেছিলেন পাকিস্তানি জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। স্বাধীন বাংলাদেশ বলতেই তো
আমাদের ভারতীয়দের মনে এই ছবিগুলো ভেসে ওঠে। সবার আগে ভেসে ওঠে ওই পাক বাহিনীর আত্মসমর্পণের ছবিটা। ওটাও তো তোলা হয়েছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে। তখন অবশ্য মাঠটার নাম ছিল রমনার মাঠ। সে যাই হোক, যে মাঠ থেকে স্বাধীন বাংলাদেশের ইতিহাস তৈরি হয়েছিল, সেই মাঠ থেকেই শুধু যে মৌলবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার প্রমাণ দিল বাংলাদেশ, সেটাই তো শুধু নয়, বোঝালো পাকিস্তানের মতোই তারাও আমাদের জন্য এখন একটা থ্রেট। কারণ খাতায় কলমে না হলেও ঢাকা বোধহয় ঠিক করে নিচ্ছে, জানেন তো, যে তারা আবার পূর্ব পাকিস্তানি হবে। আর তাই পূর্ব সীমান্ত থেকেও একটা ওয়ার ফ্রন্ট খোলার চেষ্টা হচ্ছে। এক বছর ধরে ভারতকে যুদ্ধে জড়ানোর চেষ্টা চলছে। আর সেটা আরও পরিষ্কার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্তা ফজলুর রহমানের কথায়। সোশ্যাল মিডিয়ায় যিনি লিখেছেন, ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ নাকি চীনের সাহায্য নিয়ে অসম সহ উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য দখল করে নেবে। পিপিলিকার পাখা কি খুব উঠছে? না হলে কেন যুদ্ধ খেলার শখ হয়েছে বাংলাদেশের? ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। 30 এপ্রিল আচমকা যুদ্ধের কথা বলেছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইউনূসের কথাগুলো কি খাপছাড়া, নেহাতি আচমকা, নাকি সন্ত্রাসবাদের কল্যাণে পাকিস্তান আর বাংলাদেশের গাঁটছড়া বাঁধা হয়ে গেছে? হাসিনা বাংলাদেশ ছাড়ার পর গত কয়েক মাসে পাকিস্তানের একাধিক জাহাজ বাংলাদেশে নোঙর করেছে। সেই সব জাহাজে যেমন পাকিস্তান বিস্ফোরক পাঠিয়েছে বলে বাংলাদেশেরই কোনো সংবাদ মাধ্যম খবর করেছে, তেমনি তারাই ফলাও করে লিখেছে কবে কোন পাকিস্তানি সেনাকর্তা বা ISI কর্তা ঢাকা বিমানবন্দরে নেমেছেন। 71-এ যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পূর্ব বাংলার বাঙালিরা, সেই পাকিস্তানের সঙ্গে নতুন করে পীড়িত হয়েছে ঢাকার। তাই কি সুযোগ বুঝে দু কথা বলে দিলেন কর্তা ফাঁচা ফজলুর রহমান? বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। প্রশ্ন উঠছে, ইউনূসের ঘনিষ্ঠ এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কি ইউনূসের কথাটি প্রতিধ্বনি করলেন? Eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. মার্চের শেষে চীনে গেছিলেন মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য ছিল চীনা লগ্নি আনা। এবার সেই লগ্নি প্রস্তাব দিতে গিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ভারতের 7 সিস্টার্সকে চীনের সামনে টোপ হিসেবে রেখেছিলেন। কি বলেছিলেন জানেন? বলেছিলেন যেহেতু ভারতের এই 7টা রাজ্য পাহাড়, জমি, জঙ্গলে ঘেরা, এদের জলপথে বেরোনোর কোনো রাস্তা নেই। আর বাংলাদেশি মহাসাগরের অভিভাবক, সমুদ্রের গার্জিয়ান, তাদের ওপরেই নাকি নির্ভর করছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভাগ্য। ভাবা যায়? ইনফ্যাক্ট ভাগ্য তো ভালো আমাদের, যে নিজেকে দারোয়ান বলেনি ইউনূস সাহেব। উত্তর পূর্বের 7 রাজ্যের অন্যতম একটা রাজ্য হচ্ছে মেঘালয়। মেঘালয়ের সাথেই সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশের সিলেট আর চট্টগ্রাম। সেই সিলেট যেখানকার বাজারে আমেরিকার সেনা ভর্তি একটা বাসের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউনূসের সরকার সে দেশের দরজা এখন আমেরিকার সেনার জন্য হাট করে খুলে দিয়েছে বলে বাংলাদেশের মানুষজন তো তাকে গালাগাল দিচ্ছে। যিনি নিজের দেশে গালাগাল খাচ্ছেন, তিনি আবার চীনকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন না দিবা স্বপ্ন? বাস্তব কি বলছে জানেন? বলছে সিলেটে আমেরিকান সেনার এই উপস্থিতি উপমহাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ 2টো কারণে। প্রথমত, বাংলাদেশের পালা বদলের পর সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকার নজর যে আরও তীক্ষ্ণ হয়েছে সেটা বোঝাচ্ছে এই ভিডিও। চট্টগ্রাম বন্দর থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরের ওপরেই সেন্ট মার্টিনস দ্বীপ, যে দ্বীপের দক্ষিণ দিয়ে চীনের খনিজ তেলের জাহাজ যায়। এটাই আসল। 2 দিন ধরে আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি কেন এই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। আসলে ওই তেল রুটের দখলদারি হচ্ছে আসল লক্ষ্য। আমেরিকা ওই দ্বীপ দখল করে চীনের তেল সরবরাহে কাঁটা ফেলতে চায়। মনে আছে শেখ হাসিনা কি বলেছিলেন? ওই সেন্ট মার্টিনস দ্বীপ দিতে রাজি হননি বলেই তাকে সরতে হয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে। তখন বাইডেন ছিলেন।
ট্রাম্পকে আটকানোর জন্য বহু চেষ্টা করেছিলেন ইউনূস সাহেব, টাকা পয়সা প্রচুর খরচ টরচ করেছিলেন বলে শোনা যায়। এবার সেই ভয়টা রয়েছে, সেই ভয়টা কাটাতে এখন বাড়তি যা পারেন দিয়ে সম্পর্কটা তিনি একটু মিটমাট করে নিতে চাইছেন, স্লেট পরিষ্কার যাকে বলে। এবার সেটা করতে গিয়ে নিজের দেশের একটা অংশ আমেরিকার হাতে তুলে দিতে হয়তো তার কোনো অসুবিধা থাকবে না, কারণ আদতে তিনি ব্যবসায়ী। আর দ্বিতীয়ত, চট্টগ্রাম এবং মায়ানমারের মধ্যে মানবিক করিডোরের নামে মুক্তাঞ্চল গড়ে আমেরিকা যে আরাকান সেনার হাতে এই এলাকাটার দেখভালের দায়িত্ব দিতে চায়, সেটা তো অনেক পুরনো ঘটনা। সেই লক্ষ্যে উপমহাদেশে পা মেপে ফেলছে ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিও সেই দুটো বিষয় নাকি যাদের বোঝানোর তাদের বুঝিয়ে দিচ্ছে। দেখুন আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমেরিকান সেনা ঘুরে বেড়াচ্ছে সিলেটের রাস্তায়। দেখুন, বালুচিস্তানের লিবারেশন ফোর্স যেমন পাকিস্তান সেনাকে হারিয়ে তাড়িয়ে পিটিয়ে বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে, একটার পর একটা শহর রোজ দখল করছে। খাইবার পাখতুনখোয়ার বাজাউরে যেরকম পাক আর্মির চৌকি দখল করে নিয়েছে তেহরিকে তালিবান, মানে পাক তালিবান, ঠিক সেই রকমই নাকি আরাকান আর্মি চট্টগ্রামের কিছু জায়গা থেকে বাংলাদেশের নাম গন্ধ মুছে দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী পালিয়ে বেঁচেছে। যে লোকটা নিজের দেশের জমি বাঁচাতে পারছে না, যার দেশে আমেরিকা ঢুকে বসে আছে, সেই লোকটা আর তার সাঙ্গপাঙ্গরা নাকি ভারতের 7টা রাজ্য ছিনিয়ে নেবে। ভাবা যায়? ভাবছেন তো? তারপরেও কেন বাংলাদেশকে নিয়ে আমরা সতর্ক হব? একটাই কারণে আমাদের সতর্ক হতে হবে, সেটা হলো প্রক্সি ওয়ার, ছায়া যুদ্ধ। হতেই পারে মুখে বললেও বাংলাদেশের সাহসেই কুলোলো না ভারতের দিকে চোখ তুলে তাকানোর, বরঞ্চ সেটাই স্বাভাবিক। সরাসরি হামলার পথে হাঁটার সাহস বাংলাদেশের না হওয়ারই কথা, কিন্তু তারপরেও ভারতের ক্ষতি করার রাস্তাটা তো তাদের সামনে খোলা রয়েছে। বলে না, পিঁপড়েও মাঝে মধ্যে হাতিকে কামড়ায়। দেখুন, সীমান্তে নিজেদের দেশের দরজাটা খুলে যদি জঙ্গিদের ঢুকিয়ে দেয় বাংলাদেশ, সে খোলা দরজা পেরিয়ে জঙ্গিরা যদি এ দেশে ঢুকে বসে থাকে, তাহলে কি হবে ভাবতে পারছেন? একটা মাত্র সিগনালে এ রাজ্যে ভয়ঙ্কর কিছু যে ঘটে যেতে পারে না তার কোনো গ্যারান্টি আছে? সরাসরি যুদ্ধে নামলে ভারতের কাছে মার খেতে হবে বুঝে জঙ্গি পাঠিয়ে ছায়াযুদ্ধ যে বাংলাদেশ চালাবে না তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ তাদের বড়দাদা পাকিস্তান তো এতদিন ধরে সেটাই করে আসছে। মালদার সুখদেবপুর কয়েকদিন আগে লাগাতার যে সীমান্তে চলছিল বাংলাদেশি উস্কানি, বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বা গ্রামবাসীরা রাত পাহারায় বেরোলে নিয়মিত আসছিল বাধা। সেই সুখদেবপুরের মতো জায়গাকে কি ব্যবহার করছে বাংলাদেশ? করলে কি কারণে করছে? জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর জন্য নাকি পাচারকারীদের সাহায্য করার জন্য? সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চোরাচালান আর অনুপ্রবেশের জন্য নাকি আলাদা আলাদা জায়গা চিহ্নিত করেছে পাচারকারী আর জঙ্গিরা। ভারত বাংলাদেশের এই যে সীমানা অরক্ষিত অংশগুলোর মাধ্যমে যে বাংলাদেশের ওই পার থেকে ফেক কারেন্সি FICN ফেক ইন্ডিয়ান কারেন্সি প্রবেশ করে যে ভারতের অর্থনীতির উপরে একটা সন্ত্রাস চাপিয়ে দেওয়া। সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার থাকলেও পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তর অংশ সব থেকে বেশি। এই রাজ্যে বাংলাদেশ সীমান্ত রয়েছে 2216 কিলোমিটার, তার মধ্যে কাঁটাতার দেওয়া রয়েছে 1653 কিলোমিটার সীমান্তে এবং ফাঁকা রয়েছে 553 কিলোমিটার। এই 553 কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে জল রয়েছে 112 কিলোমিটার এলাকায় এবং স্থলভাগ রয়েছে 441 কিলোমিটার এলাকায়। এই কাঁটাতারহীন সীমান্ত জল অথবা স্থলই এখন মাথা ব্যথা। সমীক্ষা রিপোর্ট বলছে, উলফা নেতা অনুপ চেটিয়া ও তার 2 সহযোগীকে বাংলাদেশের হস্তান্তর করার সময় থেকেই বোঝা যায় বড় ধরনের জঙ্গিরা ওপারে আশ্রয় নিচ্ছে। ইউনূস ক্ষমতায় আসার পরেই বাংলাদেশের জঙ্গি প্রীতি আরও বেশি করে সামনে এসেছে। বাংলাদেশের কারা বিভাগের ডিজির কথা অনুযায়ী ইউনূস সরকার গঠনের পরে প্রথম 4 মাসে 11 জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী এবং 174 জন জঙ্গিকে জেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জেল ভেঙে পালিয়ে গেছে আরও কিছু জঙ্গি। একটা স্লোগানিং উঠেছিল, সেটা হচ্ছে আমরা সবাই বাবর হব, 7 সিস্টার স্বাধীন করব। এই যে স্লোগানগুলো, এটা কিছুই না,
এটা কিন্তু একটা ডিপ স্টেট ইনক্লুডিং আইএসআই এবং যে পাকিস্তান লেড লস্করে তৈবা বা অন্যান্য জঙ্গি গোষ্ঠী, তাদের যে একটা কৌশলের গত অবস্থান চেঞ্জ হয়েছে, যে অনেক হয়েছে কাশ্মীর দিয়ে, এবার চাইছে একটা ওপেন এক্সিট পার্ট, যেখানে কিন্তু এন্ট্রি পার্ট, যেখানে কিন্তু এই এক্সিট এন্ট্রিটা অনেক ইজি হবে এবং এখানে একটা বড় অংশ জলাভূমি, এখানকার একটা বড় অংশের সরকারগুলো অনেক ক্ষেত্রেই তাদের পলিটিক্যাল অবস্থানের জন্য এদের আশাটা অনেক সহজতর হয়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এবং বাকি 7 সিস্টারের পার্টগুলো। সমীক্ষকদের আশঙ্কা, সীমান্তের ওপার থেকে ঢিলপাটকেল উড়ে আসা ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়া বা বিএসএফকে লক্ষ্য করে উত্তেজক মন্তব্য আসলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা। আসল লক্ষ্য পরিস্থিতি জটিল করে গোলমালের আড়াল থেকে জঙ্গি রপ্তানি করা, এদেশে জঙ্গি ঢোকানো, জালনোট পাচারের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলা। এই লক্ষ্যেই ইউনূসের বাংলাদেশকে ব্যবহার করছে বাংলাদেশের মৌলবাদীরা, যাদের সরাসরি মদত দিচ্ছে পাকিস্তান, এবং লাভের গুড় খাবার জন্য হাত চাটছে চীন। দেখুন, সমীক্ষক হিসেবে ঝন্টু বড়াইকের মনে হচ্ছে জঙ্গি আর পাচারকারীদের আলাদা আলাদা রুট থাকতে পারে, কিন্তু একই লোক যদি সন্ত্রাস আর পাচারের সাথে যুক্ত হয়, প্রশ্নটা আরও জরুরি হয়ে যেতে পারে। যদি দেখেন আমাদের প্রশাসনিক স্তরে কোথাও না কোথাও গোড়ায় গলদ আছে। কদিন আগে দমদম বিমানবন্দরের কাছে ওই বাঁকড়া থেকে জাল পাসপোর্ট তৈরির অভিযোগে আপনাদের মনে আছে আজাদ মল্লিককে ধরেছিল ইডি, যে আজাদকে বছর 4 আগে গ্রেফতার করেছিল পুলিশ। বাংলাদেশি সন্দেহে ধৃত আজাদ জেল কেটেছিল, কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আজাদ কি করলো, কোথায় গেল? পুলিশ তার আর কোনো খবর রাখেনি। তাই আজাদ বাংলাদেশে না ফিরে এ রাজ্যে নিশ্চিন্তে বসে থেকে পাসপোর্ট তৈরির চক্র চালাচ্ছিল। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করত আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতীয় বানিয়ে দিত। পুলিশের যদি প্রশাসনিক কোনো গাফিলতি না থাকতো তাহলে তো অনেক আগেই জানা যেত যাকে বাংলাদেশি বলে সন্দেহ করেছিল তারা সেই আজাদ আসলে পাকিস্তানি। ইডি কি জানিয়েছে জানেন? এই পাকিস্তানি আজাদ নাকি আইএসআই এর চর হলেও হতে পারে। পাক গুপ্তচর হিসেবে এই আজাদ হয়তো প্রথমে বাংলাদেশে গেছিল, সেখানে বিয়ে থা করে সংসার পেতে নিয়েছিল। এটা ওই গুপ্তচরদের একটা চেনা ছক, এটা করে তারা। কিছুদিন বাংলাদেশি সেজে থাকার পর এদেশে ঢোকে এবং এখানেও আরেকটা বিয়ে করে নিজের ঘর সংসার বানিয়ে ভারতীয় বনে গিয়ে নিজের নথিপত্র জাল করে মিশে যায় এখানকার লোক। এই যে আজাদ পাসপোর্ট তৈরির আড়ালে বা বাংলাদেশ থেকে এদেশে মানুষ পাচারের আড়ালে জঙ্গি নেটওয়ার্কেও জড়িত ছিল না, তার কি কোনো গ্যারান্টি আছে? দেখুন, সন্ত্রাসবাদ কখন যে কোথায় কিভাবে কোন চেহারায় হাজির হবে সেটা আগাম বোঝা খুব মুশকিল। যদি বোঝা যেত তাহলে বৈসারণ ভ্যালিতে অতগুলো প্রাণ যেত না, ওই জঙ্গি হামলাটা ঠেকানো যেত। পর্যটকদের টার্গেট করে পাকিস্তানি এবং স্থানীয় জঙ্গিরা যে হামলা করতে পারে সেটার গোপন থাকতো না, ওপেন সিক্রেট হয়ে যেত। এবং মল্লিকার্জুন খার্গের মতো অনেকেই কোনো প্রশ্ন তুলতেন না। কংগ্রেস সভাপতি আজ প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা, সেটা কি সমস্ত রকম সমালোচনার ঊর্ধ্বে? খার্গের দাবি, পহেলগাঁও হামলার 3 দিন আগে নাকি কেন্দ্রের কাছে গোয়েন্দা তথ্য এসেছিল। কাশ্মীরে যে জঙ্গি হামলা হতে পারে সে ব্যাপারে নাকি সুনির্দিষ্ট তথ্য ছিল, আর তাই নাকি নিজের কাশ্মীর সফর বাতিল করেন প্রধানমন্ত্রী। हमले के 3 दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसी लिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसल किया था। जब इंटेलिजेंस लोग आपकी रक्षा के लिए ये कहते हैं आप जाना मुनासिब नहीं है, तो आप वही बात अपने इंटेलिजेंस लोगों को, सिक्योरिटी को, वहां के पुलिस को, वहां के बॉर्डर फोर्स को आपने क्यों नहीं इत्तला दिया और क्यों ये सुरक्षित लोगों का सुरक्षितपन क्यों नहीं किया? এই হচ্ছে আরেকটা দিক।
সর্বদল বৈঠকে কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন রাহুল গান্ধী। আপনারা শুনেছিলেন সে কথা। গতকালও প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক হয় রাহুল গান্ধীর। কী নিয়ে কথাবার্তা হয়েছিল? সিবিআই এর চিফ কে হবেন তাই নিয়ে। তার বাইরে আর কোনো বিষয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর কোনো কথা হয়েছিল কিনা কিছু তো জানা যায়নি। ঠিক যেমন জানা যায়নি আজকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। কারণ এই বিষয়গুলো এতটাই গোপন, এতটাই কনফিডেন্সিয়াল, মন্ত্রিসভার অনেক সদস্যের কাছেও কোনো আভাস পৌঁছয় না, খবর আসা তো দূরের কথা। সেই জায়গায় কংগ্রেস সভাপতির কাছে কি করে খবর চলে এলো প্রধানমন্ত্রীর অফিসে পহেলগাঁও হামলার 3 দিন আগে সতর্কবার্তা এসে পৌঁছয়? দ্বিতীয়ত, যদি খার্গের দাবি সত্যিও হয়, তাহলে এরকম একটা সময়ে যখন গোটা দেশ একজোট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন এমন কথা কেন তিনি বললেন যাতে পাকিস্তানের সুবিধে হতে পারে? এই কথা, এই প্রশ্ন তোলার তো সময় ছিল। দেখুন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, গোয়েন্দা ব্যর্থতা ছিল বলেই 27টা মানুষকে খুন করে যেতে পেরেছে জঙ্গিরা। সর্বদলীয় বৈঠকে সেটা তো কেন্দ্রীয় সরকারই স্বীকার করে নিয়েছে। কিন্তু সব জেনে শুনে দেশের নাগরিকদের জঙ্গিদের সামনে ছেড়ে দিয়েছিল কেন্দ্র, একথা বলা মানে তো দেশের মানুষের, সেনাবাহিনীর মনোবল এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা দিয়ে যাওয়া, একটা বিতর্কের রাস্তা খুলে দেওয়া। ঠিক যেরকমভাবে বিতর্কের রাস্তা খুলে দিয়েছিলেন রাকেশ টিকায়েত। আগামীকাল পাঞ্জাবে কৃষকরা রেল রোকোর ডাক দিয়েছে। বেছে বেছে কালকেই কেন রেল রোকো ডাকা হলো? কাল সারা দেশে এই মক ড্রিল রয়েছে যখন। এবার এই সময় সেনাবাহিনীর একটা চলাচল চলছে দেশের বিভিন্ন প্রান্তে। রেল রোকো মানে তো সীমান্তে সেনা চলার পথে বাধা তৈরি হবে। এখন কোনোভাবে সেনাবাহিনীর অসুবিধা ঘটলে কৃষকদের উদ্দেশ্য নিয়েই তো প্রশ্ন উঠে যাবে। যে দেশে জয় জওয়ান জয় কিষানের মতো স্লোগানের জন্ম, সেই দেশে কৃষকদের সেনা বিরোধী হিসেবে দেখানোটা কি ইচ্ছে করেই তৈরি করা হয়েছে একটা রাস্তা? দেশের মানুষকেই দেশের মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া। কারা করছেন এটা? এটাও তো বুঝে নেওয়া দরকার। টিকায়েতদেরও তো এই কথাটা মাথায় রাখা দরকার। এটাও তাদের মাথায় রাখা উচিত যে ইতিমধ্যেই খালিস্তানি জঙ্গি গুরবন্ত সিং পান্নুন শিখদের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না করতে বলেছেন। এরপর পাঞ্জাবে যদি কোনোভাবে ভারতীয় সেনা অসুবিধায় পড়ে, তাহলে যেরকম পাঞ্জাব সম্পর্কে সারা দেশের কাছে একটা ভুল বার্তা যাবে, তেমনি তো পাকিস্তানের মুখে হাসি ফোটার সুযোগ তৈরি হয়ে যাবে। যে পাকিস্তানকে সরাসরি যুদ্ধে যাওয়ার আগে কূটনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা করে ফেলেছে ভারত, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তুলোধুনা করেছে বাকি সদস্য দেশগুলো, লস্করে তৈবাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাক প্রতিনিধিকে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলার অভিযোগ করছে, মানে ওরা চেষ্টা করেছিল ভারতকেই ফাঁসিয়ে দিতে। ভারতই নাকি যুদ্ধের জিগির তুলছে, লাভ হয়নি। পাল্টা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানকে শুনতে হয়েছে কেন পরমাণু যুদ্ধের জিগির তুলেছে তারা। Meeting did not appear to have gone as well for Pakistan as they would have hoped. They are one of them 15 members. So they are inside the room. India is not inside the room. So in these circumstances, Pakistan would have thought that they had an advantage. But the impression that we are getting is that a number of delegations asked very tough questions. রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ 15টা। তার মধ্যে আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স আর ব্রিটেন, এই 5টা দেশ স্থায়ী সদস্য, বাকি 10টা দেশ অস্থায়ী সদস্য। এবছর অস্থায়ী সদস্যের তালিকায় ভারত নেই, পাকিস্তান আছে। আর সেই সুযোগ নিয়ে ইসলামাবাদ রাষ্ট্রপুঞ্জে দিল্লিকে বেকায়দায় ফেলতে চেয়েছিল, বৈঠক ডেকেছিল। কিন্তু তাদের ডাকা বৈঠকেই পাকিস্তান যে নাস্তানাবুদ হয়েছে শুনলেন তো শশী থারুরের মুখ থেকে। দেখুন, কংগ্রেস সাংসদ তার দলের এজেন্ডাকে কোথাও গিয়ে কি কাউন্টার করে ফেললেন। কিন্তু এই সমস্ত রাজনৈতিক অবস্থানের থেকেও মাথায় রাখা দরকার
শশী থারুর ইউপিএ সরকারের আমলে বিদেশ মন্ত্রী ছিলেন, তার আগে রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি ছিলেন। সুতরাং রাষ্ট্রপুঞ্জের হেডকোয়ার্টার্সে তার যে কিছু সোর্স থাকতে পারে এটা ধরে নেওয়া যায়। সেই সোর্স যখন বলছে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের জিগির তোলা এবং পাকিস্তানের মাটিকে লস্করের মতো জঙ্গি সংগঠনকে ব্যবহার করতে দেওয়ায় পাকিস্তানকে তুলোধনা করা হয়েছে, তখন চোখ বন্ধ করে দাদা বিশ্বাস করা উচিত পাকিস্তান নিজের খোঁড়া কবরে নিজেই পড়েছে। আর তারপরেও যদি আরেকটু নিশ্চিন্ত হতে চান, আরও স্পষ্ট করে জানতে চান যে কিভাবে পাকিস্তান সারা বিশ্বে নিজেদের নাক নিজেরা কাটছে, তাহলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথাটা শুনে দেখতে পারেন। তিনি আজ বলেছেন, মরলে পাকিস্তান একা মরবে না, গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে মরবে। আচ্ছা, এরকম মানে সচরাচর যারা দায়িত্ববান লোকজন হন তাদের তো এটাও জানতে হয় কোন কথাটা বলা যায়, কোন কথাটা বলা যায় না। নিজেদের ভেতরের বিষয়গুলো মানে নিজেরা যে কত অসৎ, কত নোংরা মনোবৃত্তি, সেটা এইভাবে গোটা বিশ্বের সামনে হাট করে কেউ খুলে ধরে নাকি? এভাবে যেচে কাউকে অপমানিত হতে দেখেছেন নাকি? গোটা বিশ্ব থেকে ছিছি করছে। যারা লাদেরকে লুকিয়ে রেখেছিল, লস্কর থেকে শুরু করে বিশ্বের তাবর জঙ্গি গোষ্ঠীর মদতদাতা যে দেশ দাউদের মতো আন্ডারওয়ার্ল্ড ডনকে পুষে রাখে, স্রেফ ভারত বিরোধিতার জায়গার থেকে এই সমস্ত কাণ্ড কারখানা করে, তার যে গোটা বিশ্বের কাছেও জ্বলন্ত বিপদ, এই কথাবার্তার পর বুঝতে কোনো সংশয় থাকে নাকি? তারপরেও পাক প্রতিরক্ষা মন্ত্রী যখন বলছেন তাদের কিছু হলে সারা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন, তাহলে বুঝতে হবে দুনিয়ায় তারা এক ঘরে, পাশে কাউকে পাচ্ছে না, তাই এটা হিস্টেরিয়া তৈরি হয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH